प्रतिष्ठितः मनो मे वाचि प्रतिष्ठितम् आविः मेधि वेदस्य मानिस्तः श्रुतं मे मा प्रहसिहा अनेनादितेन अहोरात्रान् संगरामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ आप्यायन्तु मम अङ्गानि वाक्प्राणचक्षुः श्रोत्रमथः बलम् इन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्म उपनिषदाम् माहं ब्रह्म निराकुर्यात् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः ॐ सवनो भवतु सवनो भुनक्तु वीर्यं करवावहै तेजस्विनो
अधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भवति अर्यमः शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः नमः ब्रह्मणे नमः देवाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्वक्तरामवतु अवतु माम् अवतु वक्तराम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्णेभिः शृण्वाम देवा भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांशतनूभिः वशीमदेवहितं यतायुः ॐ शान्ति शान्ति शान्तिः আজ আমাদের আলোচনার পর্ব ব্রহ্মোপলব্ধির 733তম পর্ব। 733তম পর্ব আজকে। আজ 2020 সালের অগাস্ট মাসের 2 তারিখ রবিবার। এটা আমাদের ডিজিটাল মোডে, সানডে ডিজিটাল মোডে এটা আমাদের 19তম আলোচনা। হ্যালো, কে মিউট করলো? তুমি মিউট হয়ে গেছো তুমি। এটা আমাদের 19তম পর্বের আলোচনা। আচ্ছা, দয়া করে ডক্টর আর.পি. ব্যানার্জিকে মিউট করবেন না। শুনতে অসুবিধা হচ্ছে?
না, এখন শোনা যাচ্ছে। ওকে, এখন শোনা যাচ্ছে। কেউ একজন মিউট করেছিল। আজকের প্রসঙ্গ ব্রহ্ম সত্যের বিজয়, ভিক্টরি অফ ডিভাইন ট্রুথ। আমরা এই ভিক্টরি অফ ডিভাইন ট্রুথ এই পর্বে প্রবেশ করব। সত্যের পথ একটা পথের কথা বলে, ইট টক্স অ্যাবাউট আ ওয়ে ফরওয়ার্ড। সত্যের পথের মূল যে প্রজ্ঞা, সেটি হলো ব্রহ্মপথের প্রজ্ঞা। ব্রহ্মপথে যাওয়ার জন্য আমাদের স্বরদর্শন রয়েছে, এছাড়াও আরও বিভিন্ন রকমের তত্ত্ব এবং আরও বিভিন্ন ধরনের জীবন দর্শন এবং বলা যেতে পারে ভাগবতী দর্শন পৃথিবীতে বিরাজমান আছে। এই সকল দর্শনের যা কিছু আছে ব্রহ্ম বিষয়ক, তার সবেরই আদি উৎস হলো এই আমাদের ঋগ্বেদ থেকে শুরু করে যে বেদের পর্ব। মানব সভ্যতায় যত কিছু গুড থিংস ইন থটস এসেছে, তার সব কিছুর আদি উৎস বলা যেতে পারে আমাদের ভারতবর্ষের বেদবিজ্ঞান এবং সবারই প্রথমে ঋগ্বেদ। ঋগ্বেদ যেটি বলছেন সেটি হচ্ছে ব্রহ্ম প্রজ্ঞাই ব্রহ্ম, প্রজ্ঞানাং ব্রহ্ম। ব্রহ্ম কি না? ব্রহ্ম হলেন ব্রহ্মের প্রজ্ঞা। ব্রহ্ম প্রজ্ঞা অর্থাৎ ব্রহ্ম বিষয়ক জ্ঞান। সেটি জ্ঞানটি কেমন না? অনুভবে জানা জ্ঞান। যে জ্ঞানটি নিজের অনুভব থেকে জানা হয়েছে, যেটি নিজের অনুভবের মধ্য দিয়ে এসে নিজের কাছে প্রতীত হতে পেরেছে, সেটি হচ্ছে প্রজ্ঞার সূচনা। সেখানে থেমে যায় না, সেটি চলতে থাকে। এটিকে ইংরেজিতে বলা হয়েছে এক্সপেরিয়েন্সিয়াল। এক্সপেরিয়েন্সিয়াল এই টার্মসটি ম্যাক্স মুলার সাহেব ইউজ করেছেন, গ্রিফিথ ইত্যাদি এরা ইউজ করেছেন যারা উপনিষদের চর্চা করেছেন। সারপ্রাইজিংলি টি.এস. এলিয়ট তার যখন ওয়েস্টল্যান্ড কমপ্লিট করলেন, আমাদের বেদের যে তত্ত্ব দয়ধ্বম দত্ত দম্যত, দয়ধ্বম দত্ত দম্যত বৃহৎ আরণ্যক উপনিষদে ঋষি যাজ্ঞবল্ক্যের এই তত্ত্ব টি.এস. এলিয়ট যখন খুঁজে পেলেন, টি.এস. এলিয়ট তারপরে ওনার লাইফ একেবারেই শেষের দিকে যখন নিজের লাইফের রিফ্লেকশন লিখছেন, যে কেমন করে ওনার মধ্যে আইডিয়াগুলো, ভাবগুলো গ্রো করল, তখন লিখতে গিয়ে বলছেন যে আমি একটা অদ্ভুত, একটা অপূর্ব সুন্দর একটা কনসেপ্ট পেলাম ইন্ডিয়ার কাছ থেকে, যে কনসেপ্টটা আগে আমরা ভাবিনি। সেই কনসেপ্টটা হলো এক্সপেরিয়েন্সিয়াল। অর্থাৎ যেটা ভাবছো, যেটা বলতে চাইছো বা বলতে পারছো বা বলছো, বা জগতের কাছে যেটা উপস্থাপন করতে চাইছো বা করছো বা করতে পরিকল্পনার মধ্যে আছে, সেটিকে নিজের মধ্যে, নিজের উপলব্ধির মধ্য থেকে আগে গ্রহণ করে নাও। তাকে বলা হয় অ্যাসিমিলেট করে নাও, আত্মীকরণ করে নাও। যেমন খাদ্যদ্রব্য আমরা গ্রহণ করে, খাদ্যদ্রব্যের আমাদের পার্টিসিপেন্টসদের মধ্যে অনেকে ডাক্তার আছেন, তারা ভালো করে জানেন যে খাদ্যদ্রব্য যখন অ্যাসিমিলেটেড হয়, তখন ফুডটা আর ফুড থাকে না, ওটা বিভিন্ন ফর্মে বিভিন্ন কেমিক্যাল আইডেন্টিটি তৈরি হয়ে যায়, আর আলটিমেটলি ইট কন্ট্রিবিউটস এনার্জি টু দ্য সিস্টেম ইন ডিফারেন্ট ফর্মস অ্যান্ড ডিফারেন্ট আইডেন্টিটিস। তখন ফুডটা ট্রান্সফর্ম করে যায়। যে ফুড আইটেমটা নেওয়া হলো, সেই ফুড আইটেমটা আর কিছুক্ষণ পরে থাকে না। তখন ওর মধ্যে থেকে একটা নির্যাস আসে, এসেন্স আসে। সেই এসেন্স আমাদের যে হিউম্যান এক্সিস্টেন্স,
সেই হিউম্যান এক্সিস্টেন্সের জন্য প্রয়োজনীয়, তাই জন্যই ফুডটাকে নেওয়া হয়। আমাদের ঋষি বললেন যে ব্রহ্মকে তুমি জানতে চাইছো, তাহলে প্রথম সূচনা করো অন্নই ব্রহ্ম। অন্যাথ ব্রহ্ম ইদং ব্যাচন ইতি। এই বচনটাকে গ্রহণ করে নাও যে অন্ন ব্রহ্ম, অন্ন থেকে ব্রহ্মের বিষয় উৎপত্তি হলো। কি বিষয় উৎপত্তি হলো না, বলছেন অন্নের হোয়ার ইজ দ্য রোল অফ দিস অন্ন, ফুড না। অন্ন একটা ডিবেট হলো, এই ডিবেটটা কেনোপনিষদে হলো, আমাদের ঋগ্বেদের ডিবেটটার সূচনা হলো যে হিউম্যান এক্সিস্টেন্সের মধ্যে অনেকগুলো অর্গান আছে, বাক আছে, শ্রুতি আছে, দৃষ্টি আছে ইত্যাদি। জ্ঞানেন্দ্রিয় 5টি আছে, আর মন আছে, প্রাণ আছে। তো এদের মধ্যে ঋষি চয়ন করতে চাইলেন হু ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যামং দিস 5। জ্ঞানেন্দ্রিয়দের মধ্যে কে সবচেয়ে বড়। তো তখন ইন টার্ন সবাইকে বলা হলো যে তুমি অ্যাবসেন্ট হয়ে যাও লাইফ থেকে, দেখা যাক হাউ ডাজ ইট মুভ। প্রথমে দৃষ্টি দিয়ে শুরু হলো, দৃষ্টি অ্যাবসেন্ট হয়ে গেল, বাট লাইফ কন্টিনিউস সামহাউ অ্যাডজাস্টিং ইটসেলফ উইথ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড। দৃষ্টি ছাড়াও চলছে। এবার আসলো শ্রুতির টার্ন, বলা হলো তুমি উইথড্র করো। শ্রুতি চলে গেল, তো জীবন চলছে, শোনে না কিন্তু জীবন চলছে, অ্যাডজাস্ট করে চলছে। এবার নাও দ্য টার্ন অফ দ্য বাক, ওয়ার্ডস। বাককে বলা হলো তুমি উইথড্র করো। বাক্য আর নির্গত হচ্ছে না মুখ থেকে, বাট দ্য লাইফ কন্টিনিউস। নাও দ্য টার্ন অফ মাইন্ড কামস, মনের এবার আসলো। মনকে বলা হলো তুমি উইথড্র করো। মন উইথড্র করতে দেখা গেল একটা বেসামাল অবস্থা হয়ে গেছে, চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, বাক্য অসংলগ্ন হয়ে যায়, চলা যায় না, চলা বেসামাল হয়ে যায়, কিন্তু জীবন থাকে। Even when everything gets disrupted, the journey in life continues. তখন ঋষি বললেন আচ্ছা ঠিক আছে, এবার প্রাণকে বলা হলো প্রাণ তুমি নিজেকে উইথড্র করো। When Pran was about to withdraw, all the organs came rushing, saying, if you withdraw, how can we survive? তুমি যদি উইথড্র করো তাহলে আর কে, অন্য কে কী করে সার্ভাইভ করবে? সো উই অল অ্যাকসেপ্ট অ্যান্ড এগ্রি টু দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর দ্য প্রাইমোরিয়াল। তুমিই হচ্ছে আদি উৎস, আর তুমিই হচ্ছে প্রধান। তো এই বিচারের দ্বারা ঋষিরা প্রাণশক্তিকে প্রধান নির্বাচন করলেন। প্রাণশক্তির সঞ্জীবনটি কেমনভাবে হবে না, ঋষিরা বিচার করে বললেন প্রাণশক্তির সঞ্জীবনের 2টি ভাগ আছে। একটি ভাগ হলো প্রাণশক্তির যে বাহ্য দিক, যে বাহ্য প্রকরণ, সেই বাহ্য, দ্য এক্সটার্নাল ফিচার্স অ্যান্ড এক্সিস্টেন্স অফ দ্য প্রাণা, দ্য ভাইটাল, and the other one is the intrinsic features of the existence of the vital. External মানে বাহ্য ফিচার্স, বাহ্য বিষয়গুলি কী হবে না, প্রাণকে শক্তিমান হতে হবে। প্রাণের মধ্যে যদি শক্তি না থাকে তাহলে প্রাণ লুজেস ইটস পাওয়ার টু এক্সিস্ট। তাহলে প্রাণ কি? তখন ঋষি বিচার করে বললেন প্রাণস্য প্রাণাহি অন্যম, প্রাণেরও প্রাণ হলো অন্ন। অন্ন হলো প্রাণের প্রাণ। কেন না, অন্ন যে ফুড, যে এনার্জি it provides to the system, it stimulates and it maintains, it sustains the prana, the vital. অন্যের থেকে যে শক্তি, সেই শক্তি আহরিত হয়ে জীবনের যে
জীবনী শক্তি, সেই জীবনী শক্তিকে সে প্রদান করবে। তাহলে ওয়ান ইজ এক্সট্রিনজিক, এক্সটার্নাল, আর একটা হলো প্রাণের শক্তি ইন্ট্রিনজিক, ইন্টারনাল। তো ঋষিরা বিচার করলেন, এটি একটি অসাধারণ বিচার আছে ঋষি অগস্ত্য। ঋষি অগস্ত্যের এই বিচারটি ঋষি বাল্মীকি তার রামায়ণে বিশদভাবে দিয়েছে। ঋষি অগস্ত্য সম্পর্কে একটু বলা প্রয়োজন। আমাদের যে সপ্তর্ষি মণ্ডলের ঋষিগণ, এদের যে ধারা, সেটা হচ্ছে মেনস্ট্রিম অফ সেজেস। এটা মেনস্ট্রিম অফ সেজেস যদি বলা হয়, তাহলে এই সপ্তর্ষি মণ্ডলের ঋষিগণ। আর এর বাইরে আর একটা স্ট্রিম অফ সেজেস আছেন, যারা এই সপ্তর্ষি মণ্ডলের মধ্যে ঠাঁই পাননি, বাট দে আর ইকুয়ালি পোটেন্ট টু বিকাম ওয়ান অ্যামং দোজ সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডলটি কি না, এরা চিরায়ত, এরা সবসময় থাকেন। এই ঋষিরা কখনোই নির্বাপিত হবেন না। এই ঋষিদের কখনো জীবনের শেষক্ষণ আসেনি। আমাদের ঋগ্বেদের যে সমস্ত ঋষি, মৌল ঋষি, প্রধান ঋষি, তার মধ্যে দুজন এরকম আছেন। একজন হলেন ঋষি বশিষ্ঠ, যিনি সদা বিরাজমান। আর একজন হলেন ঋষি অত্রি, শ্রীরামচন্দ্র যার কাছে, এবং তার অত্রির যে আশ্রম, অত্রি আশ্রম, এবং তার পরবর্তী যারা, তাদেরকে বলা হয় আত্রেয়। এই আত্রেয়গণ, এরা শ্রীরামচন্দ্রের যে ধারা, সেই ধারাটি এই আত্রেয় থেকে বিশেষভাবে এসেছে। এই ধারার মধ্যে একটা ভাগ ছিল সাধারণীকরণ, মাস, যে জন্যে সবাই হয়তো নজর করলে দেখবেন, শ্রীরামচন্দ্র যখন সীতা উদ্ধারের জন্য এবার সারা ভারত পথে পরিক্রমা করতে করতে হনুমানজির সঙ্গে মধ্য ভারতে তার সাক্ষাৎ হলো। এবার তিনি দক্ষিণের দিকে যাচ্ছেন। জটায়ুর কাছ থেকে যে বার্তা এসেছে যে দক্ষিণের দিকে সাগর পেরিয়ে ওপারে একজন তাকে হরণ করে নিয়ে গেছে, তার নাম রাবণ। সীতাকে হরণ করে নিয়ে গেছে। আর এ বিষয়ে যদি যথাযথ গাইডলাইন পেতে হয়, তাহলে তোমাকে ওই দক্ষিণ ভারতের যিনি স্বরাট ঋষি, তাকে বলা হয় স্বরাট ঋষি, দ্য এম্পায়ার অ্যামং অল দ্য সেজেস ইন দ্য সাদার্ন জোন, তার থেকে আমাদের যেটি ব্রিটিশরা যেটিকে আলাদা করবার চেষ্টা করেছে, যে তামিলিয়ান লিটারেচার অ্যান্ড তামিলিয়ান কালচার, এরিয়ান অ্যান্ড প্রি এরিয়ান অর নন এরিয়ান, এই বিভাগটা ব্রিটিশ হিস্টোরিয়ানরা করে গেছে, হুইচ ইজ এ ফলস অ্যান্ড রং কনসেপ্ট। এটি এখনও পর্যন্ত আমাদের হিস্টোরিয়ানরা মেনটেন করে চলেছেন। হাউএভার, দ্যাট ইজ এ সেপারেট সাবজেক্ট। যখন সাউথের দিকে যাওয়া হবে, তখন প্রধান হয়ে উঠলেন ঋষি অগস্ত্য। তাই শ্রীরামচন্দ্রের কাছে বার্তা আসলো, অত্রি ঋষি অগস্ত্যের কথা বলে দিয়েছিলেন। অত্রি ঋষির যে সাধন পরম্পরা, সেটি হলো সাধারণের জন্য, ফর দ্য ডাউনট্রডেন পিপল। অগস্ত্যের কাছে এসে যখন ঋষি অগস্ত্যের যে গাইডেন্স, এই গাইডেন্সটা যখন শ্রীরামচন্দ্র প্রাপ্ত হলেন, তখন তিনি প্রধান যেটি প্রাপ্ত হলেন, প্রথম কথা, সেটি রাবণ সম্পর্কিত কিছু না, সীতা সম্পর্কিতও কিছু না। সেটি হলো ওনার সেনাবাহিনীর সম্পর্কে। উনি বললেন, এই যে বানরকুল আছে, বনজ বানরকুল, আজকাল আমরা যাদেরকে এরকম ধরনের যে মনোভাব, যে দোজ হু আর ডাউনমোস্ট অফ দ্য ডাউন, তাদেরকে আমরা নানা রকম ট্রাইব এই পরিচয়ে পরিচিত করি। অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য কাইন্ড অফ সিম্বলিক প্রেজেন্স দেয়ার।
ঋষি অগস্ত্য বানরকুলের উপরে শ্রীরামচন্দ্রকে অ্যাডভাইস পাঠালেন যে বানরকুলের উপরে আস্থা রাখবার জন্য। কেন না, তিনটি বিষয় তিনি সেখানে ব্যক্ত করেছেন। একটি বিষয় তাদের সংঘ শক্তি, অর্থাৎ দে ক্যান কালেক্ট টুগেদার অ্যান্ড ক্রিয়েট এ কালেকটিভ ফোর্স। দ্বিতীয় বিষয়ে তাদের বললেন তাদের শ্রদ্ধাবনতা, অর্থাৎ দে আর, if they develop respect for someone and something, they continue with that respect for unquestioned respect for a logical longer period. শ্রদ্ধাবনত। তৃতীয় বললেন তাদের মধ্যে যে unfounded, not yet opened, not yet ভিজিবল, এখনো পর্যন্ত দেখা যায়নি, এখনো পর্যন্ত সেগুলো খুলে ওঠেনি, ফুটে ওঠেনি, এখনো পর্যন্ত সেগুলো বিকশিত হয়নি, এমন সামর্থ্য এবং ক্ষমতা ওদের মধ্যে আছে। অর্থাৎ দে হ্যাভ হিউজ অ্যান্ড ইনর্মাস পোটেনশিয়াল টু মেক দ্যাট ইনটু আ পজিটিভ ফ্লো অফ এনার্জি অ্যান্ড স্ট্রেংথ। অগস্ত্য ঋষির প্রস্তাবনা যারা রাক্ষসকুলে আছে তারা যে ঋষিদেরকে সম্মান করতেন, আচার্যের মধ্যে সম্মান করতেন শুক্রাচার্য, আর ঋষিদের মধ্যে সম্মান করতেন একমাত্র অগস্ত্য। যে জন্য অগস্ত্য ওয়াজ কমন বিটুইন দ্য এন্টায়ার Vedic sages and those who are on the other side, those who have never got the light of the Vedas in their life and activity. তো এই যে পরিচয়টি হলো, এই পরিচয়ের মধ্য দিয়ে যেটি শ্রীরামচন্দ্রের কাছে উদ্ভাসিত হলো, তিনি এটি চাইছিলেন, তাই হনুমানজিকে তিনি ব্যক্ত করছেন। শ্রীরামচন্দ্র হনুমানজিকে বলছেন যে এদের মধ্যে যে ব্রহ্ম সম্ভাবনা আছে, সেই ব্রহ্ম সম্ভাবনাকে হনুমান তুমি বিকশিত কর। অর্থাৎ ইনস্টেড অফ ইউজিং দেম টু ফাইন্ড আউট সীতা, হি গেভ দ্য ফার্স্ট প্রায়োরিটি টু হনুমান to cultivate the good potentials among those creatures and to make them blossom in their own respective lives for the welfare and benefit of the world. সত্যটা এখান থেকে কি আসলো না, এবার আসলো যে ওর মধ্যে সত্যটা আছে, তাকে তুমি ব্লসমিং করো। টি.এস. এলিয়ট যখন দেখলেন একটা আছে এক্সপেরিয়েন্সিয়াল, দেন হি brought into the picture the concept of Sir Isaac Newton. Sir Isaac Newton experimental process-কে popularize করলেন, calling it as the basic scientific approach. Sir Isaac Newtonই প্রথম বিশদভাবে, ব্যাপকভাবে এক্সপেরিমেন্টাল বেসিস অফ সায়েন্স এটাকে তিনি রুজু করলেন। হি গেভ ইট এ স্টার্ট। অর্থাৎ তখন থেকে ফ্রম দ্য টাইম অফ স্যার আইজাক নিউটন অনওয়ার্ডস দুটো ভাগ হয়ে গেল। একটা ভাগ হয়ে গেল এক্সপেরিমেন্টাল, আর একটি ভাগ যেটি পরবর্তীকালে আনফোল্ড হলো, পরবর্তীকালে আইডেন্টিফাইড হলো বাই ব্রিটিশ থিঙ্কার্স টি.এস. এলিয়ট অ্যান্ড আদার্স, তখন আরও অনেকে যুক্ত হলো। এর মাঝখানে জার্মান ফিলসফার পপুলার ইন ব্রিটেন, পপুলার ইন ইংল্যান্ড, ইম্যানুয়েল কান্ট, তিনিও তখন আস্তে আস্তে ফেনোমেনন এবং নোমেননের ডিফারেন্সটা বুঝতে শুরু করলেন। অ্যান্ড হি কেম আপ টু দিস আইডেন্টিফাইং ফেনোমেনন as a distinctly different from the noumenon. ভেতরের যে চৈতন্য আছে সেই চৈতন্য আর বাইরের যে দৃষ্টিগ্রাহ্য যে পরিচয় আছে, এই দুটি পরিচয়ের মধ্যে তফাৎ। তো দাঁড়ালো দুরকমভাবে সত্যকে জানা যায়।
একটি হলো এক্সপেরিমেন্টাল, আইজ্যাক নিউটন প্রভৃতি সেটিকে বললেন সায়েন্টিফিক। আরেকটি হলো এক্সপেরিয়েন্সিয়াল, সেটি সম্পর্কে ওরা সাইলেন্ট থাকে। দে ওয়ার সাইলেন্ট অন দিস। পরবর্তীকালে কিছু লিলিপুট সায়েন্টিস্ট তৈরি হয়েছে, দোজ হু হ্যাভ দ্য প্রমিস টু রিডিকুল দ্য স্পিরিচুয়ালিটি, pseudo scientists. They are never a scientist, but they call themselves a scientist. This kind of people have assembled in different forum in the world, in India as well. Those who are having one promise to ridicule India's spirituality. তারা এক্সপেরিয়েন্সিয়াল প্রসেসটাকে ডিসরিগার্ড করে কলিং ইট এ নন সায়েন্স, হুইচ ইজ এ ফলস থিং। টেসেলেট আন্ডারস্ট্যান্ড করলেন যে দুটি জগৎ আছে। উনি ওনার অভিজ্ঞতার মধ্যে লিখছেন যে হাউ ডিড আই কাম অ্যাক্রস দিস বৃহদারণ্যক উপনিষদ। বলছেন আমি খুঁজছিলাম এই যে রকি ওয়ার্ল্ড, সবার মনটা পাথরের মতো মন হয়ে গেছে, হৃদয়টা পাথরের মতো হৃদয় হয়ে গেছে। কেমন সেটা? না, এভরিথিং ইজ জাজড অ্যান্ড অ্যাসেসড ফ্রম কমার্শিয়াল পার্সপেক্টিভ। হিউম্যান রিলেশনস থেকে শুরু করে সমাজের সব কিছু কমার্শিয়াল পার্সপেক্টিভে বিচার করা হবে। যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট নেই সেখানে তার ইন্টারেস্ট নেই। দিস ইজ দ্য বেসিক টেন্ডেন্সি, দিস ইজ দ্য বেসিক অ্যাটিটিউড অফ আ মডার্ন পার্সন। তো এলিয়ট বললেন দিস ইজ আ রকি সিভিলাইজেশন, একটা পাথুরের সভ্যতা। এই পাথুরের সভ্যতার মধ্যে আর কি আছে? আই ওয়ান্ট টু ইন্ট্রসপেক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। ওর পার্সোনাল লাইফে কিছু প্রবলেম এসেছিল, যেগুলোর মধ্যে আমরা আলোচনায় যাচ্ছি না। ওকে আনফেয়ারভাবে কিছু প্রবলেমের মধ্যে পুশ করা হয়েছিল। তখন উনি সময় পেলেন ইন্ট্রসপেকশনে। হি স্টার্টেড ইন্ট্রসপেক্টিং অ্যান্ড ডিসকভার্ড দিস এক্সপেরিয়েন্সিয়াল ডাইমেনশন অফ ট্রুথ। উনি তখন বললেন দিস ইজ আ সুপিরিয়র রিয়ালম অফ ট্রুথ দ্যান দ্য এক্সটার্নাল features of Newtonian truth, which is an experimental one. Eliot and a large team of thinkers in Europe, তাদের মধ্যে জার্মানি থেকে আছেন, ফ্রান্স থেকে আছেন, ইটালি থেকে আছেন, ইংল্যান্ড থেকে আছেন, এই চারটে মেন জায়গা থেকে আছেন ইউরোপে। এই থিঙ্কার্সদের মধ্যে এই ভাবনাটা শুরু হলো। সবার ভাবনার মধ্যে আলোড়ন সৃষ্টির মূল উৎস হল ভারতবর্ষের উপনিষদের ট্রান্সলেশন। উপনিষদের ট্রান্সলেশন যেখানে যেখানে গিয়ে পৌঁছলো, দে স্টার্টেড রিথিঙ্কিং অ্যাবাউট দ্য সিভিলাইজেশন। আমরা আরেকটু পেছনে চলে যাব যে হাউ ওয়াজ ট্রুথ স্পেলড আউট ইন দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তিনজন গ্রেট পার্সোনালিটির কথা আমরা এখন আলোচনা করব। তিনজন গ্রেট পার্সোনালিটির মধ্যে একজন লাও ৎসে, নেক্সট হলেন গৌতম বুদ্ধ, থার্ড হলেন কনফুসিয়াস। তিনজনেরই দ্বারা চাইনিজ সোসাইটিটা চেঞ্জ হয়ে গেল। একটা বারবেরিয়ান সোসাইটি থেকে একটা ওয়ে ফরওয়ার্ড টু আ সিভিলাইজ সোসাইটি, তার পেছনে যে তিনজনের কন্ট্রিবিউশন ইন ভ্যারাইড ডিগ্রিজ, এই তিনজনের নাম করা হলো। লাও ৎসে কন্ট্রিবিউট করলেন টাওইজম। লাও ৎসে যেখানে জন্মগ্রহণ করলেন এবং গ্রো করলেন, দ্যাট ইজ উইদিন দ্য পেরিফেরি অফ টিবেট। তিব্বতের পেরিফেরির মধ্যে সেই জায়গাটা যেখানে উনি তার একেবারে কিড অবস্থা থেকে গ্রো করছেন অ্যাজ এ চাইল্ড। Lao Tse had a detailed learning from two persons, যাদের কথাটি আমাদের মডার্ন থিঙ্কার্সদের মধ্যে অবস্কিউরিটিতে চলে গিয়েছে। একজন কোরিয়ান স্কলার ইন আমেরিকা, আমেরিকান সিটিজেন ইন নিউ ইয়র্ক, মডার্ন লাইব্রেরি যখন ক্লাসিক্সের জন্য ভাবনা চিন্তা শুরু করলো, টু পাবলিশ দ্য ক্লাসিক্স, তখন কোরিয়ান স্কলার অ্যান্ড আ টিম অফ পিপল
তখন সাউথ কোরিয়া নর্থ কোরিয়া না, কোরিয়ান স্কলার বলেই বলতে হবে, বাট ফর্চুনেটলি হি ইজ ফ্রম সাউথ কোরিয়া অ্যান্ড দে আর অল আমেরিকানস। ওরা উইজডম অফ চায়না অ্যান্ড ইন্ডিয়া এর মধ্যে একটা কম্প্যারেটিভ স্টাডি করা শুরু করলো। অ্যান্ড দ্য স্টাডি করতে গিয়ে দেখলো টাওইজম ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট ইন চায়না। চাইনিজ ফিলসফির মধ্যে টাওইজম ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট। টাওইজমের অরিজিন হচ্ছে লাউৎসে। লাউৎসে, বুদ্ধ এবং কনফুসিয়াস এই তিনজনের বয়সের তফাৎ খুব সামান্য। 573-75 বিসি থেকে শুরু করে 535-33 বিসি এই পিরিয়ডের মধ্যে তিনজন। 563 তো বুদ্ধ, ওটা মোটামুটি কনফার্ম, আর ওদের দুজনের মোটামুটি একটু 1 বছরের এদিক ওদিক আছে। এখনও কনফার্ম ডেট নেই, কিন্তু 1 বছরের এদিক ওদিক আছে, অনলি 1 year ফ্লেক্সিবিলিটি। তো ইফ ইউ টেক আ পিরিয়ড অফ দিস 573, লেট আস অ্যাজিউম দ্যাট 580 থেকে নামতে নামতে 530, অর্থাৎ 50 বছর। এই 50 ইয়ার্সের মধ্যে 3টে ফিলসফি গ্রো করল, 3টে ফিলসফির মেন পার্সন গ্রো করল। লাউৎসে, ইনফ্লুয়েন্সড বাই some group of people from Tibet who are actually the Shaivites. ভারতবর্ষের যারা কৈলাসের অভিযানের জন্য যারা উন্মুখ থাকতেন তাদের কাছে তিব্বত অভিযান বা তিব্বত পরিক্রমা একটা বড় বিষয়, হাজার হাজার বছর ধরেই আছে। ঋষি এবং সন্ন্যাসীদের মধ্যে এই কৈলাস অভিযানটি বরাবরই একটা ট্রেন্ড অ্যান্ড টেন্ডেন্সি ছিল। এখন there are impossibilities because of physical constraints, but তিব্বত বরাবরই historically last at least 15,000 years Tibet was always within the influence periphery of India. তো তারা খুব ফ্রিলি মুভ করতেন এবং ওখানে যারা থাকতো তাদের মধ্যে শঙ্করাচার্য যে বললেন চিদানন্দ রূপহ শিবহ অহম শিবহ অহম। শঙ্করাচার্য যে ভগবান শিবের যে চিদানন্দ রূপ, যে সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন, তিনি শিব রূপে, শিব শম্ভু রূপে, মহেশ্বর রূপে তিনি বিরাজমান। তিনি রূপে রূপে বিরাজ করেন, তার কিছু নেই, হি ইজ এ ডেরাসিন, তার কোনো ঘরবাড়ি নেই, জায়গা নেই, স্থান নেই, তিনি ঘুরে বেড়ান, তার কোনো ঠিকানা নেই। তিনি বরফে বাস করেন, তিনি বরফের মধ্যে থাকেন, তাতে তার কিছু এসে যায় না। হি ডাজ নট হ্যাভ এনি পজেশন। তিনি কেমন না, তার কোনো পজেশন নেই, তার কোনো সঞ্চয় নেই, তার কোনো কিছু নেই। তিনি কেমন না, তিনি যেমন ভিখারি হয় তেমন, কিন্তু ভিক্ষা করেন না। ভিখারি হাত পেতে ভিক্ষা করে, এই ঠাকুরটি হাত পেতে ভিক্ষা করেন না। তিনি কেমন? বিবেকানন্দকে একবার জিজ্ঞেস করেছিলেন যে এটা আমেরিকাতে যখন ফার্স্ট ভিজিটে মেরি লুইবার্গ ঘটনাটি বর্ণনা করেছেন। তা লুইবার্গ লিখছেন, ওকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি কি চাইছো, হোয়াট ইউ ওয়ান্ট অ্যান্ড এক্সপেক্ট ফ্রম আস। তিনি বললেন আমার ফিলসফি হলো মাই প্রিন্সিপল ইজ দ্য প্রিন্সিপল অফ মাই লর্ড শিবা। তিনি বললেন তোমার প্রিন্সিপল লর্ড শিবার প্রিন্সিপল। হোয়াট ইজ দ্যাট? লর্ড শিবার প্রিন্সিপলটা কি? তিনি বললেন সিক নট, অ্যাভয়েড নট। খুব অল্প কথার মধ্যে অপূর্ব সুন্দরভাবে স্বামী বিবেকানন্দ ব্যক্ত করে দিলেন মূল প্রত্যয় ঘোষিত বিষয়টি, সিক নট, অ্যাভয়েড নট। অর্থাৎ আমি কারোর কাছে কিছু চাই না, প্রত্যাশা করি না, কখনোই চাই না। কিন্তু যদি কেউ এগিয়ে আসে ফর সাম কজ, আমি তাকে অ্যাভয়েড করি না, তাকে ফিরিয়ে দিই না। শিব ঠাকুর কেমন না, একটা বেলপাতা, বিল্লপত্র। ভগবান মহেশ্বরের চাওয়া কি আছে না, একটা বিল্লপত্র।
একটা বিল্লপত্র ইজ সাফিসিয়েন্ট ফর হিম। হি ডাজন্ট এক্সপেক্ট ইভেন আ পিস অফ সুইট, হি ডাজন্ট এক্সপেক্ট এনিথিং, ইভেন দ্যাট বিল্লপত্র তার এক্সপেকটেশনে নেই, বাট হি লাইকস ইট, সামহাউ হি লাইকস ইট। তাই আমাদের ঋষিরা যখন হিমালয়ের মধ্যে পরিক্রমায় যেতেন ইন সার্চ অফ দ্য ডিভাইন প্রেজেন্স, অন্তরে যখন তাদের মধ্যে ফুটে উঠছে অন্তরের চেতনার পদ্ম, তখন ওরা বাইরে খুঁজতে 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 চাইছেন ভগবানের বাইরে দর্শন। ভগবানকে বাইরে দর্শন করতে করতে তারা যখন চলে যাচ্ছেন, তো ওই প্লেসটা ছিল, হিমালয়ের সেই প্লেসটা ছিল তাদের কাছে খুব আকাঙ্ক্ষিত প্লেস। বরফে ঢাকা, প্রায় মরুপ্রান্তরের মতো শীতল, সেরকম কখনো -30, 40, 50 এরকম একটা শীতল, অথবা তারও বেশি ঠান্ডা, এরকম একটা শীতল পরিবেশেও তারা চলেছে। আধুনিককালেও আমরা জানি এরকম ঘটনার কথা। এটি হার্ভার্ড বিজনেস রিভিউ একটা কেস স্টাডি লিখেছিলেন। সেটা একজন কর্পোরেট চেয়ারম্যান, তিনি গিয়েছিলেন, মর্গান স্ট্যানলের চেয়ারম্যান ম্যাককয় হিমালয়ান এক্সপেডিশনে গিয়েছিলেন। তিনি এক্সপেডিশনে অন্যান্য বিষয় আছে, সেগুলো ছেড়ে দিলাম, শুধু এই তিনি নিজে চোখে যেটা দেখেছেন, যেটা হার্ভার্ড বিজনেস রিভিউতে বেরিয়েছে, সেটা দুবার বেরিয়েছে হার্ভার্ড বিজনেস রিভিউ, লাস্ট বেরিয়েছে 1999-এ। সেটি কেমন বেরিয়েছে না, তাতে বলছেন যখন সেই প্রায় 20,000 ফুটের উপরে চলে গিয়েছেন, যখন একদম পিকের কাছে যাবেন, তার ঠিক আগের দিন তারা দেখলেন গভীর বরফ, প্রবল ঠান্ডা, মোর দ্যান -40 ডিগ্রি সেন্টিগ্রেড তখন চলছে। সেরকম একটা জায়গাতে একটা সাধু একজন বসে আছে, তার গায়ে কোনো বস্ত্র নেই, কোনো বস্ত্রই নেই, সে বসে আছে, সোজা হয়ে বসে আছে বরফের উপরে। তা ওরা ভাবলেন ও মরে গেছে। ওদের টিমের মধ্যে বড় টিম ছিল ম্যাককয়ের সঙ্গে, সেই টিমের মধ্যে দুজন ডাক্তার ছিলেন, একজন নরওয়ের আর একজন ইউরোপের এদিককার, দুজন ডাক্তার ছিলেন। তারা টেস্ট করে বললেন না, মরে যায়নি, নিঃশ্বাস পড়ছে কিন্তু খুব সামান্য, অনেকক্ষণ পর পর নিঃশ্বাস আছে, কিন্তু এই যে নিঃশ্বাস, আমাদের যে নিঃশ্বাস সেরকম নয়, অনেক পরে পরে নিঃশ্বাস আসছে, অর্থাৎ লাইফ আছে, হি হ্যাজ নট এক্সপায়ার্ড, কিন্তু তার লাইফ আছে কি নেই বলা যায় না, বিকজ ইটস লাইক আ ইনার্ট বডি। কেমন করে বসে আছে সাধুজন, তিনি কেমন করে বসে আছেন? The monk has been sitting in a squatting position on a deep frozen ice where the temperature is around -30, 40, 50 degrees centigrade, and the person, ওরা তখন ভাবলেন he is almost about to die, he is a near death person, and সেই ব্যক্তিকে তখন তারা ভাবলো যে if we want to rescue this person and help this person out, তাহলে তাকে আমাদের নিয়ে আসতে হবে 4000 ফিট নিচে। তো ম্যাককয় যখন এটিকে দেখলেন, ম্যাককয় এটিকে দেখে ভাবলেন যে এখানে আর কি করা আছে, হোয়াট ইজ আওয়ার এথিক্যাল রেসপন্সিবিলিটি। ওদের এথিক্যাল রেসপন্সিবিলিটিকে তিনি তখন ভাবছিলেন। সো ইট ওয়াজ এ কাইন্ড অফ এথিক্যাল ডিলেমা। আমরা একে টেক কেয়ার করবো, দ্য লাইফটাকে আমরা বাঁচাবো, নাকি আমরা আমাদের নিজেদের ক্যারিয়ার অবজেক্টিভ যে টু রিচ দ্য সামিট, এটিতেই যাবো, হুইচ ওয়ান উড বি দ্য চয়েস বাই আস। এটি ওরা ভাবছেন কোনটি আমাদের চয়েসটি হবে, এই চয়েসটি তারা ভাবছিলেন। অর্থাৎ দ্য পয়েন্ট দ্যাট আই এম ট্রাইং টু ড্রাইভ থ্রু ইজ, এই প্রবণতাটি ছিল সন্ন্যাসীদের মধ্যে। তিনি মারা যাননি, ওই সাধু বেঁচেই ছিলেন, এবং সাধুকে পরবর্তীকালে রিকভার করাও হয়েছিল। অর্থাৎ যেটি জানা গেল, যেটি এরকম সিচুয়েশনও দেয়ার আর ওয়েজ, যে যারা সমাধির রাজ্যে বিচরণ করেন তাদের পক্ষে এগুলো ইম্পসিবল নয়। তাই তখন সেখানে যে লাউৎসের যে বাল্যকাল, সেই বাল্যকালে যাদের সংস্পর্শে উনি আসলেন, দে হ্যাড ক্রস দিস গ্লেশিয়ার্স লাইক দিস, এবং ওদের সঙ্গে তাদের ইন্টারাকশনস হয়েছে এবং তারা শিখেছেন। তাই লাউৎসে বালক অবস্থা থেকেই লিখতে শুরু করলেন, যা
সেটিই হলো সর্ব্যাং খলু ইদম ব্রাহ্মণ, এরই ভার্সান থেকে শুরু হলো। যা কিছু আমরা দেখছি সবই এই ব্রহ্ম সনাতন সর্বত্র বিরাজিত হয়ে আছেন, এই থেকে লাউৎসের বার্তা শুরু হলো। তাই টাওইজমটা যেটি গড়ে উঠল, টাওইজম গড়ে উঠল বুদ্ধের এই খ্রিস্টের জন্মের এই 550 বছর আগে থেকে। 550 বছর আগে থেকে টাওইজম গড়ে উঠল। সারপ্রাইজিংলি কিছু হিস্টোরিয়ান বলেছেন দ্যাট ইজ মোস্ট অ্যানশিয়েন্ট, রিডিকুলাস। 550 বছর আগে খ্রিস্টের জন্ম। আমাদের বেদাস, এটি খ্রিস্টের জন্মের 15,000 বছর আগের বিষয়। আমাদের মহাভারত রামায়ণ খ্রিস্টের জন্মের 1,500 বছর আগের বিষয়। মহাভারত তারও প্রায় 1000 বছর আগের রামায়ণ, তারও প্রায় আগে চলছে। আমাদের উপনিষদগুলো একটার পর একটা ঢেউয়ের মতো আসছে। ইট ইজ সো লং অ্যান্ড সো so sustaining for a very long period. তাহলে ট্রুথটার অরিজিনটা হলো এখানে যে থিঙ্কিংটা লাউৎসে ওখানে দিলেন। হাওয়েভার সেই থিঙ্কিংটাকে ভেসে গেল, বুদ্ধিজম যখন ওখানে গেল সেই বুদ্ধিজমের ধাক্কায় ভেসে গেল। কেন না, what Buddha had offered, that is more or less like what is our Patanjali থেকে যেহেতু এটি অরিজিনেটেড হয়েছে, সেহেতু পতঞ্জলির যে ভাবধারা, সেই ভাবধারাটি সেখানে গ্রথিত হয়ে গেল। বুদ্ধ সেখানে বললেন কয়েকটি পয়েন্ট যেটি পতঞ্জলির, সেই পতঞ্জলির পয়েন্টগুলোকেই তিনি ইলাবোরেট করলেন। সেটি তার যেটি নির্বাণ অষ্টকম, তার মধ্যেই পালি ভাষায় লিখলেন। তার যে ইংলিশ ট্রান্সলেশন, এখন হুবহু ইংলিশ ট্রান্সলেশন আছে, বলছেন নিমিত্যাম প্রয়োজকং প্রকৃতিনাং বর্ণ বেদন্ত তত ক্ষিতি ক্ষেত্র একবাক নির্মাণ চিত্তস্য স্মিতঃ মাত্রা। এটি পতঞ্জলি স্ট্রাকচার করে, তারপরে বললেন কেমন করে আমরা ক্লাসিফাই করব। প্রবৃত্তি ভেদে প্রয়োজকং চিত্তম একম নিশাম বহুনাং চিত্তানাং কথম এক চিত্তা অভিপ্রায় পুরঃসরহা প্রবৃত্তি ইতি সর্বচিত্তানাং প্রয়োজকং চিত্তম একং নির্ণীয়তে ততো প্রবৃত্তি ভেদ তত্র ধ্যানজ আনন্দম আহারম। এটি হলো পতঞ্জলি 5টা ভাগে ভাগ করেছেন। 4টি অধ্যায়ে সমাধিপাদ দিয়ে শুরু হয়েছে। সমাধিপাদ দিয়ে পতঞ্জলির যাত্রা শুরু। সত্যের পথের অগাস্ট সংখ্যায় যাদের সম্ভব হবে দেখবেন, ওয়েবসাইটে আমাদের সত্যের পথের আমাদের মিস্টার রিতেন বসাক এটি আপলোড করে দিয়েছেন। তিনি এই ওয়েবসাইটটি করেছেন এবং এটিও আপলোড করে দিয়েছেন। অগাস্ট সংখ্যার যে এডিটোরিয়ালটি আছে, এডিটোরিয়ালটির মধ্যে দেখা যাবে যে যাত্রা শুরু, ভগবানের পথে যাত্রা শুরুটা কি না, ঈশ্বর লাভ দিয়ে যাত্রা শুরু। একটা এক্সাম্পল বলা যেতে পারে। যখন নিত্যানন্দ আমাদের এখানে ভাবপ্রচার করছেন, কৃষ্ণ ভাবপ্রচার, গৌরাঙ্গ ভাবপ্রচার, নিত্যানন্দের সঙ্গে যারা গোস্বামীগণ এবং অন্য যারা আছেন তারাও নিত্যানন্দের সঙ্গে সঙ্গী হয়ে ভাবপ্রচার করছে। এদের প্রতিটি কি, তাদের মধ্যে কি ঈশ্বর লাভের কোনো কিছু সংক্রমণ হয়েছে না হয়? যদি অনুধাবন করা যায় দেখা যাবে যারা তার সঙ্গে সঙ্গ হয়েছেন তাদের প্রত্যেকের মধ্যেই ঈশ্বর লাভের যে সংক্রমণ, যে সূচনা, সেই সূচনা হয়ে গিয়েছে। যিনি ভগবানের সঙ্গে আছেন, যিনি ভগবানের পথে আছেন, যিনি ভগবানের ভাবনায় মগ্ন হয়ে আছেন, তার সঙ্গে যিনি আছেন তিনি ভগবানের ভাবনার তিনি যদি সম্পূর্ণ নির্ভরতায় থাকেন, তিনি যদি অন্য কোনো ভাবধারার আবরণে থাকেন সেটি আলাদা। তিনি যদি সম্পূর্ণভাবে নির্ভরতায় থাকেন, আনকোয়েশ্চেনড ডেডিকেশন টু দ্যাট, অনলি দেন, তাহলে তার মধ্যে কী হবে না, তার মধ্যে ঈশ্বর ভাবের সূচনা সংক্রমণ হবে। জীব গোস্বামী যখন ভক্তি সন্দর্ভের মধ্যে ব্যাখ্যা করছেন
তখন লিখছেন যে ভক্তির নিমিত্ত কী, না বলছেন ওই যে আমরা জানি যে ভাগবত যে পঞ্চবিধা নববিধার যে দিয়েছেন শ্রবণ, কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদসেবা, এই চারটে হলো বাইরের জগতের সঙ্গে কানেকশন। নববিধার প্রথম চারটে, নববিধা মানে নরকম, 9 ডিফারেন্ট টাইপস। তার মধ্যে প্রথম চারটে কি? শ্রবণ, কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদসেবা। শ্রবণ তো আপনি শুনছেন, কি শুনবেন? না ভগবানের কথা শুনবেন। ওই যে বলেছে না, ভদ্রং কর্ণেবি শৃণ্বাম দেবা, ওটা হচ্ছে শ্রবণ। ভদ্রং কি? না ভালোবাসে। ভালো কি? যা কিছু ভগবত বিষয় সেটিই হলো ভালো, অন্য কিছু নয়। কীর্তন, কীর্তন কি? না অন্তরে আপনি ভগবানের নামকে স্মরণ করে চলেছেন, অন্তরে আপনি কীর্তিত করে চলেছেন, ভগবানের নাম কীর্তিত হচ্ছে, অর্থাৎ ইউ আর রিপিটিং দ্য নেম অফ গড উইদিন ইয়োর সেলফ, দ্যাট ইজ কীর্তন। অ্যান্ড আফটার দ্যাট কি? বিষ্ণু স্মরণ। বিষ্ণু স্মরণ, বিষ্ণু ভগবানের একটি রূপ, ভগবানের কোনো একটি রূপকে তিনি এখন স্মরণ করছেন, অর্থাৎ ভগবানের কোনো একটি রূপের ধ্যান করছেন। ধ্যান কীভাবে করছেন? অন্তরে অন্তরে ধ্যান করছেন। এবার একটা কোয়েশ্চেন মার্ক হলো, পাদসেবন কী করে করব? ভগবানের পাদসেবন করতে হলে তো তার চরণ দুটি পেতে হবে। আমি যদি পাদসেবন করতে চাই তাহলে তার পদ পেতে হবে, তার চরণ পেতে হবে। চরণ পাই কোথায়? তাহলে কি হবে? না ওই যে বললেন, তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়া দিবিব চক্ষুঃ আততম। আমি চোখ বন্ধ করে যদি সূর্যকে দেখতে পাই, আমি চোখ বন্ধ করে যদি সমস্ত গ্রহ নক্ষত্র তারকাদিকে দেখতে পাই, তাহলে যেন আমি চোখ বন্ধ করে তোমার চরণকেও যেন দেখতে পাই। তাই বিষ্ণুর কাছে সেই প্রার্থনা নিবেদন করছেন, তুমি আমাকে প্রার্থনায় এই প্রার্থনা মঞ্জুর করো। ইউ গিভ কনসেন্ট টু দিস প্রেয়ার অফ মাইন, that whenever I am with eyes closed and within myself, the inner eye I am trying to open up, then you endow me with that power to view your feet within my heart, within myself. তাই তদ্বিষ্ণু পরমং পদম, তাই তোমার চরণ আমি দর্শন করলাম। কোথায় করলাম? না অন্তর মাঝে। ওটা কি হলো? না এক্সপেরিয়েন্সিয়াল। টি.এস. এলিয়ট যেটা বললেন যে এক্সপেরিয়েন্সিয়াল ইজ এ সুপিরিয়ার ট্রুথ। এলিয়ট আন্ডারস্ট্যান্ড করলেন এক্সপেরিয়েন্সিয়াল ট্রুথ ইজ এ সুপিরিয়ার ট্রুথ। আমরা একটা মিসকনসেপশনের মধ্যে আছি যে এক্সপেরিমেন্টাল ট্রুথ হচ্ছে সায়েন্টিফিক অ্যান্ড দ্যাট ইজ সুপিরিয়ার। That so-called scientific is lesser science than the spiritual science. Spiritual science is more profound because it contains both. এর মধ্যে এক্সপেরিয়েন্সিয়ালও আছে, দ্যাট ইজ দ্য মোস্ট ডমিনেন্ট, অ্যান্ড এক্সপেরিমেন্টালও আছে, which is just added. Experimental is not the main, experiential is the main, experimental is the follower. The world has to converge to this position in future, experiential. তাহলে বিষ্ণু চরণ, পাদসেবন। পাদসেবন কি? না আমি যদি ইফ আই ক্যান হ্যাভ দ্য ভিশন অফ দ্য লর্ডস ফিট উইদিন মাই সেলফ, তাহলে পাদসেবন আমি করতে পারি। দেন আই ক্যান টাচ হিজ ফিট, দেন আই ক্যান অফার মাই গার্ল্যান্ডস টু হিজ ফিট, তাহলে পাদসেবন হয়ে গেল। তারপরে বলছেন পাদসেবনে আমি কি করব? অর্চন, বন্দন, দাস্যচক্ষু, আত্মনিবেদন। আমি চরণ দর্শন করে ফেলেছি, তাহলে এবার কী করব? অর্চনা করব। কোথায়? অন্তরে। বন্দনা করব কোথায়? অন্তরে। তারপরে আমি কি করব? দাস্য কি? না তাকে সেবা করব। কোথায়? অন্তরে। সখ্যতা কোথায়? অর্জুন যেমন সখা কৃষ্ণ, ওই সখ্যতা নয়। ওই সখ্যতা সেটি একটা পারপাস আছে, ভগবানের পারপাসের জন্য সেই সখ্যতা। God had fixed a destiny for him to wage a war against the unrighteous. আনরাইটিয়াসদের এগেনস্টে যুদ্ধ করবার জন্যে তার একটা ডেস্টিনি ভগবান নির্দিষ্ট করেছিলেন, তাই অর্জুনকে সখা করেছেন। ওই সখ্যতা নয়। কোন সখ্যতা? না সখ্যতা কি? না ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মাইন্ড অফ গড অ্যান্ড গড আন্ডারস্ট্যান্ডস ইন রিভার্স ইয়োর মাইন্ড।
সখ্যতা কোথায় না, when there is a reversibility in the realization and understanding of the mind. So you understand God's mind and then only God understand you. যখন ভগবানকে স্মরণ করা হচ্ছে তখন ভগবানের স্মরণ সেখানে চলে যায়। যিনি ভগবানকে স্মরণ করছেন, ঠাকুর বললেন ব্যাকুলতা, শ্রীরামকৃষ্ণদেব বললেন ব্যাকুলতা। ব্যাকুলতার দ্বারা কি হলো না, ব্যাকুল কি না, ব্যাকুল হয়ে ভগবানকে স্মরণ করা হলো, স্মরণ মনন করা হলো, ব্যাকুল হয়ে অন্তরে ভগবানকে স্মরণ মনন করা হলো, সেটা হলো ব্যাকুলতার দ্বারা। যখন ব্যাকুলতার দ্বারা ব্যাকুল হয়ে ভগবানকে স্মরণ মনন করা হলো, তখন কি দাঁড়ালো না, গড রিভিলস হিমসেলফ টু দ্য পারসন। তখন হোয়াট হ্যাপেন্স টু গড না, এটা নিয়ে আমাদের ব্রহ্মবৈবর্ত পুরাণ, সেখানে বেশ কিছু ঘটনার বর্ণনা আছে। যে ঘটনার বর্ণনাগুলি হলো এই, যে সেখান থেকে যেন একটা রিভার্স ইম্পালস আসে টু দ্য সিচুয়েশন where you understand how to get in touch with and he understand how to be within the realm of this person. এরপর ফাইনালি আসবে, সেটাই হলো আমাদের দ্য ডিভাইন ট্রুথ উইনিং দ্য লাইফ, উইনিং দ্য রিয়ালম অফ লাইফ। সেটি কি? আত্মনিবেদন, আত্মনিবেদন। ইউ ডেডিকেট ইয়োর সেলফ, ইয়োর কনসিক্রেশন টু গড। দিস ইজ দ্য ডিভাইন ট্রুথ। এই ডিভাইন ট্রুথ কী করে, হাউ ডাজ ইট হ্যাভ আ ভিক্টরি ওভার দ্য ওয়ার্ল্ড? It cannot have a victory because it doesn't do a war. Victory in which sense? Victory in the sense that it allows you to perform the spiritual and the material together, the eternal and the empirical together. ব্রহ্ম বস্তু কি না, সর্বং খলু ইদম ব্রহ্ম। সব কিছু তার মধ্যে ব্রহ্ম, যেন সব কিছু মিলে ব্রহ্ম। তার প্রধানটি কি না, অন্তর জগৎ, আর তার পরবর্তীটি কি না, বহির জগৎ। তাই এক্সপেরিয়েন্সিয়াল ইজ দ্য ফার্স্ট অ্যান্ড বিগিনিং, নেক্সট ইজ দ্য এক্সপেরিমেন্টাল, টুগেদার ইজ দ্য টোটাল ট্রুথ, বাট এক্সপেরিয়েন্সিয়াল ডমিনেটস অ্যান্ড contributes the dominating strength and power over the affairs of the world. তাই ব্রহ্মসত্যই জগতে প্রতিষ্ঠিত হতে হবে, ব্রহ্মসত্যকেই সেজন্য জগতে প্রতিষ্ঠিত করতে হবে। হু ক্যান ডু দিস? যিনি ভগবানের পথকে চুজ করেছেন তারই ভগবান লাভের সূচনা হয়ে গিয়েছে। যেটি নিত্যানন্দ দেবের কথা বলা হলো, নিত্যানন্দের যিনি সঙ্গী সহযাত্রী, তার কেমন হলো না, তিনিও এই কৃষ্ণ নামের বাতাবরণের মধ্যে আছেন, তাই তারও কৃষ্ণ লাভের সূচনা হয়ে গিয়েছে। শেষ হয় না, এর ফুল স্টপ নেই, চলতে থাকে। হতে হতে তাকে তার আরও হবে, তখন হি উইল ডেভেলপ, আস্তে আস্তে ডেভেলপ করবে, আর তার সঙ্গে সঙ্গে বাইরের জগতও সেখানে ডেভেলপ করবে। তাহলে সেই সময় আসবে কি করে না, যখন আমরা অন্তরে ভগবানকে বরণ করে আমরা বিষ্ণুচরণ সেই পাদসেবনের অবস্থায় চলে আসব, তখন অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদনের পর্বটি শুরু হবে। আত্মনিবেদনই হচ্ছে শেষ কথা, সেখানে গিয়েই ভগবান লাভের পরিণতি, ব্রহ্ম লাভের পরিণতি হচ্ছে আত্মনিবেদন। ওটি হলো একটি অবস্থা, যে অবস্থায় ভগবানকে আমরা জীবনের জন্য, জীবনের সব কিছুর বিনিময়ে ভগবানকে বরণ করেছি, ভগবানকে গ্রহণ করেছি, অ্যাবসলিউটলি একান্তভাবে ভগবানকে বরণ করেছি। হে প্রভু সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন, সকলের মাঝে যিনি চাইছেন তার কাছে এই প্রেরণা শক্তি আবির্ভূত হোক। হে প্রভু। আমরা চ্যান্টিং করবো এবার। ওম
मे मनसि प्रतिष्ठिता मनः मे वाचि प्रतिष्ठिता आविः मेधि वेदस्य मानिस्तः श्रुतं मे मा बृहसिः अनेन विकेन होरात्रान् संददामि रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम् अवतु भक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ आपयन्तु मम अङ्गानि वाक्प्राणचक्षुः श्रोत्रमथः बलम् इन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्म उपनिषदाम् माहं ब्रह्म निराकुर्यात् माम ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः ॐ सहनो भवतु सहनौ भुनक्तु सवीर्यं करवावहै तेजस्विनो अधीतमस्तु मा विद्विषावहै
ओम शांति शांति शांति। ओम शान्नो मित्रः शान्नो वरुणः शान्नो भवति अर्यमः। शान्नो इन्द्रः बृहस्पतिः शान्नो विष्णुरुक्रमः। नमः ब्रह्मणे नमः देवाय। त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि। त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि। तन्मामवतु तद्वक्त्रमवतु। अवतु मामवतु वक्त्रम्। ओम शांति शांति शांति। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवाः। भद्रं पश्येमाक्षभिर्यजत्राः। स्थिरैरङ्गैस्तुष्टुवांशतनुभिः। वशेम देवहितं यथायुः। ओम शांति शांति शांति। আমরা এখন সবাই মিলে একটু 2 মিনিট ধ্যান করব, যে যার নিজের জায়গায় বসে। We should now do 2 minutes meditation sitting at our respective places at easy posture. আমরা 2 মিনিট ধ্যান করব, তারপর আমরা বন্ধ করব। আবার আগামী রবিবারে দেখা হবে। এখন 2 মিনিট ধ্যান, সবাই যে যার নিজের স্থানে বসে 2 মিনিট ধ্যান।
সবাইকে ধন্যবাদ। আমরা এখন বন্ধ করছি, আবার সামনের রবিবার আমরা দেখব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ জেঠু। থ্যাংক ইউ। হ্যাঁ, কী হয়েছে? কেন, কী হয়েছে? কার? আমার তো প্রেশার যন্ত্রণা। কার প্রেশার? নাড়ি দেখে করতে পারি, কিন্তু করতে চাই না। নাড়ি দেখে বলতে পারি, কিন্তু করতে চাই না। ওটার আমার কাছে কার প্রেশার? ওর প্রেশার বেড়েছে? ডাকো ডাকো ডাকো, এক্ষুনি ডাকো, এক্ষুনি ডাকো। আচ্ছা, তাহলে তারপরে দেখো, হয় এক্ষুনি ডাকো, নাহলে তারপরে ও এসেছিলো যখন, এক্ষুনি ডাকো, এক্ষুনি ডেকে ছেড়ে দিচ্ছি।